আমি বেতন খাতে আয় এই অধ্যায়ের অঙ্কটি করাবো। তো আমি অঙ্কটি পড়ছি, যে অঙ্কটি 2012 সালে পড়ছিল। মিস্টার রনি বেসরকারি বীমা কোম্পানির একজন কর্মকর্তা 30শে জুন 2015 তারিখে সমাপ্ত বছরে তার আয় সংক্রান্ত তথ্যগুলি নিম্নরূপ। আসলে ট্যাক্স হচ্ছে প্রত্যেক অর্থ বছরের সাথে সম্পর্কিত ভ্যাট ট্যাক্স, আমরা যেটা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বলছি। আর এজন্য এখানে যে অঙ্কটা আছে 30শে জুন 2015, তো আমি এই অঙ্কটা 30শে জুন 2021 হিসাবে ধরে করব। আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা বাদ দিয়ে আমি 2021 সাল হিসাবে ধরে অঙ্কটি করব। তো 1 নম্বরে দেওয়া আছে মাসিক মূল বেতন 30,000 টাকা, মাসিক মহার্ঘ ভাতা 6,000 টাকা, মাসিক চিকিৎসা ভাতা 1,000 টাকা, প্রকৃত খরচ প্রতি মাসে 750 টাকা। এই চিকিৎসা ভাতা প্রকৃত খরচ উল্লেখ করা থাকলেও আমরা এটা নিব না, যেটা দেওয়া আছে সেটা নিব প্লাস মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা, যেটি কম সেটি আমরা বাদ দিয়ে দিব। তারপরে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50%, আপ্যায়ন ভাতা মাসিক 1200 টাকা, প্রকৃত খরচ 1,000 টাকা উল্লেখ করা আছে। কিন্তু আপ্যায়ন খরচ যদি অফিস চলাকালীন সময়ে হয় তাহলে সম্পূর্ণই অকার্যধার্য হয়ে যাবে। উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমান। আর উৎসব বোনাস সম্পূর্ণ করধার্য হয়। তিনি পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে একটি গাড়ি পেয়েছেন। এটা হচ্ছে যানবাহন সুবিধা, গাড়ি পালি যানবাহন সুবিধা। যদি ভাতা পাই তাহলে সেটা যাতায়াত ভাতা। তারপর বলছে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। এই তহবিলে সঞ্চিত অর্থের উপর 12% হারে 12,000 টাকা সুদ পেয়েছেন। এই যে সঞ্চিত তহবিলের সুদ, এটি হচ্ছে 14.5% হারে অকার্যধার্য, পাইছে হচ্ছে 12% হারে। এর মানে এটা সম্পূর্ণ অকার্যধার্য হয়ে যাবে। তারপরে বলছে তিনি মাসিক 500 টাকা একটি যৌথ বীমা স্কিমে প্রদান করেন। এবছরে তিনি 15,000 টাকা ভ্রমণ ভাতা পান। আচ্ছা, তারপর বলছে এবছরে মিস্টার রনি বিনিয়োগ ও খরচ সমূহ নিম্নরূপ। তার স্ত্রীর জীবন বীমার প্রিমিয়াম প্রদান করে 70,000 টাকা। তিনি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত একটি নতুন কোম্পানির 1 লক্ষ টাকার শেয়ার ক্রয় করেছেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে 20,000 টাকা দান করেন। ব্যাংকে তার ডিপোজিট স্কিমে, পেনশন স্কিমে প্রতি মাসে 1,000 টাকা করে জমা দেন। এই নিচের এগুলো বলা হয় বিনিয়োগ ভাতা। আমরা এগুলো দিয়ে বিনিয়োগ ভাতা নির্ণয় করব। আচ্ছা, উপরোক্ত তথ্যের ভিত্তিতে মিস্টার রনির মোট আয় ও কর দায় নির্ণয় করুন। তাহলে লিখবো বিবরণ টাকা টাকা। তো প্রথমে লিখবো বেতন খাতে আয়, বেতন খাতে আয় ধারা 21। এটা অবশ্যই লিখতে হবে, বেতন খাতে আয় ধারা 21। 1 নম্বরে আছে হচ্ছে মূল বেতন। মূল বেতন, মূল বেতন সম্পূর্ণ কি করধার্য আয়, এই জন্য মূল বেতন সম্পূর্ণ আয়ের সাথে যুক্ত হবে। মূল বেতন দেওয়া আছে 30,000 টাকা। 30 গুণ 12, 3 12 36, অর্থাৎ 3,60,000 টাকা। আচ্ছা, তারপরে মহার্ঘ ভাতা আছে। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা সম্পূর্ণ আয়ের সাথে যুক্ত হয়। এখানে প্রত্যেক মাসে মহার্ঘ ভাতা কত টাকা করে পাচ্ছে? 6,000 টাকা। তাহলে 6 গুণ 12, 6 12 72,000 টাকা সম্পূর্ণ আয়ের সাথে যুক্ত হবে। এখন 3 নম্বরে আছে হচ্ছে চিকিৎসা ভাতা। আমরা চিকিৎসা ভাতা আগে লিখে নিই। চিকিৎসা ভাতার ক্ষেত্রে সরকার একটি নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। চিকিৎসা ভাতা সে যতই পাবে তার মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা, যেটি কম সেটি অকার্যধার্য হবে।
তাহলে এখানে চিকিৎসা ভাতা দেওয়া আছে কত করে, 1000 টাকা করে, 12 মাসে 12,000 টাকা। এই জন্য এটা এখানে আমি লিখলাম 12,000 টাকা। এবার বাদ অকার্ধার্য, তো অকার্ধার্য কি লিখবো, মূল বেতনের 10%। তাহলে 3,60,000 টাকার আমরা যদি 10% করি তাহলে কত হবে, 36,000 টাকা। 36,000 অথবা 1,20,000 টাকা। যেটি কম সেটি কি হবে, চিকিৎসা ভাতা থেকে বাদ যাবে। তাহলে 36,000 কম, 1,20,000 থেকে 36,000 কম, আমরা 36,000 লিখলাম। এখন দেখা যাচ্ছে 12,000ই কম, তাহলে তো এই 36,000 তো বেশি হয়নি, এই জন্য আমরা কি লিখবো, এখানে নীল লিখবো, কারণ এখানে কোনো অ্যামাউন্ট আসবে না। কারণ পাইছে কত, 12,000। সে যদি কত 40,000 পাইতো তাহলে 40 থেকে 36,000 বাদ দিয়ে 4,000 লিখতাম। 36,000 টাকা পর্যন্ত এখানে কি সম্পূর্ণ অকার্ধার্য, মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা। যেটি কম হবে, এই দুইটার মধ্যে যেটি কম হবে সেটি অকার্ধার্য হবে। তাহলে সে পাইছে 12,000 টাকা, আমি মূল বেতনের 10% হচ্ছে 36,000 টাকা। তাহলে 36,000 টাকা অতিক্রম করলে যে অংশটুকু অতিক্রম করবে সেটা আয়ের সাথে যুক্ত হবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে দেওয়া আছে হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। তো বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে সরকার একটি নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে, সেটা হচ্ছে মূল বেতনের 50% অথবা 3 লক্ষ টাকা, বার্ষিক 3 লক্ষ টাকা। যেটি কম সেটি বাদ যাবে। তাহলে এখানে প্রশ্নপত্র বলা আছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের কত পার্সেন্ট, 50%। তাহলে 3,60,000 গুণ 50%, তাহলে কত হয়, 1,80,000। 1,80,000। এখন আমরা কি লিখবো, বাদ অকার্ধার্য। অকার্ধার্য কি, মূল বেতনের 50%, মূল বেতনের 50% অথবা মূল বেতনের 50% কত, 1,80,000 অথবা বার্ষিক 3 লক্ষ টাকা। বার্ষিক 3 লক্ষ টাকা, যেটি কম। অতএব মূল বেতনের 50% আর বার্ষিক 3 লক্ষ টাকার মধ্যে যেটি কম সেটি সম্পূর্ণ অকার্ধার্য। তাহলে মূল বেতনের 50% কত, 1,80,000। তাহলে 1,80,000 টাকা অকার্ধার্য। তাহলে এখানেও কি হচ্ছে, নীল। এখন এখানে যদি 2 লাখ টাকা থাকতো তাহলে আমরা 1,80,000 টাকা বাদ দিয়ে 20,000 টাকা এখানে লিখতাম। তারপরে আমরা আসি 5 নম্বরে। 5 নম্বরে লেখা আছে আপ্যায়ন ভাতা। তো আপ্যায়ন ভাতা কত করে, 1,200 টাকা করে। তাহলে 12 মাসে কত হবে, 1,200 টাকা করে 12 মাসে হবে 14,400। তো আপ্যায়ন ভাতা প্রকৃত খরচ উল্লেখ করা আছে, প্রকৃত খরচ উল্লেখ করা থাকলেও আমরা কি করলাম, সম্পূর্ণ আয়ের মধ্যে দিলাম। এখন এটা আপনার ইচ্ছা, যদি প্রশ্নপত্রে লেখা থাকে অফিস চলাকালীন আপ্যায়ন ভাতা, তাহলে আমরা এখানে লিখতাম, লিখে বাদ দিতাম সম্পূর্ণ অকার্ধার্য। অফিস চলাকালীন সময়ে যদি আপ্যায়ন ভাতা হয় তাহলে সম্পূর্ণ অকার্ধার্য। আর যদি অফিস চলাকালীন সময় উল্লেখ করা না থাকে তাহলে আয়ের ভিতরে দিয়ে দিব। আবার টিকা লিখে দিলে হবে যে অফিস চলাকালীন সময়ে নয়, সেজন্য আয়ের সাথে দেওয়া হয়েছে, বা সম্পূর্ণ বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। এখন উৎসব বোনাস সম্পূর্ণটাই কর ধার্য হয়, সরাসরি আমরা বসায় দিব উৎসব বোনাস। এখন উৎসব বোনাস কত, দুইটি মূল বেতনের সমান। তাহলে 30,000 গুণ 2, তাহলে উৎসব বোনাস আমরা পাবো হচ্ছে 60,000 টাকা। আচ্ছা, তারপরে তাকে একটি গাড়ি দিয়েছে, যদি গাড়ি দেয় সেটাকে বলা হয় যানবাহন সুবিধা। তাহলে যানবাহন সুবিধা, তো যানবাহন সুবিধার ক্ষেত্রে সরকার যে নিয়মটি করে দিয়েছে, মূল বেতনের 5% অথবা বাৎসরিক 60,000 টাকা, এই দুইটার মধ্যে যেটি বেশি সেটি আয়ের সাথে যুক্ত হবে।
তাহলে আমি লিখে দিই মূল বেতনের 5%। তাহলে মূল বেতনের 5% কত আছে? 3,60,000 গুণ 5%। তাহলে আমার কত হবে? অথবা 60,000 টাকা, যেটি বড়, তাহলে মূল বেতনের 60% কত? 5% হবে 18,000 টাকা। তাহলে 18,000 টাকা কম, তাহলে 60,000 টাকায় আমরা লিখে দেব। আর মানে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, যেটি বড় এখানে সেটি আসবে। কখন? যানবাহন সুবিধার ক্ষেত্রে, যাতায়াত ভাতার ক্ষেত্রে না, কিন্তু যানবাহন সুবিধার ক্ষেত্রে। যেহেতু তাকে একটি গাড়ি দিয়েছে, এটা কি বলা হয়? যানবাহন সুবিধা। তাহলে যানবাহন সুবিধার ক্ষেত্রে মূল বেতনের 5% অথবা বাৎসরিক 60,000 টাকা, এই দুইটার মধ্যে যেটি বড় সেটি এর সাথে যুক্ত হবে। এবং অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান, এটা নিজের দান আসবে না, কিন্তু নিয়োগকর্তার দান আসবে। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান কত? মূল বেতনের 10%। প্রশ্নপত্রে বলা আছে মূল বেতনের 10%। তাহলে মূল বেতন 36,000 টাকা। তাহলে মূল বেতন কত? 3,60,000 টাকা। 3,60,000 টাকা গুণ 10%, তাহলে কত হবে? 36,000 টাকা। আচ্ছা, তারপরে বলছে তিনি ওই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের থেকে আবার কি পান? 12% হারে 12,000 টাকা সুদ পান। তাহলে 9 নম্বরটি, তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, ভবিষ্যৎ তহবিলের সুদ, এটা কত আছে? 12,000 টাকা। 12,000 টাকা আমরা সম্পূর্ণ অকার্যধার্য বাদ সম্পূর্ণ অকার্যধার্য, সম্পূর্ণ অকার্যধার্য, কারণ 14.5% পর্যন্ত অকার্যধার্য, অথবা মূল বেতনের 1/4 পর্যন্ত অকার্যধার্য। যেহেতু এখানে 12% হারে আছে, আমরা সম্পূর্ণ অকার্যধার্য দিয়ে দেবো। 14% হারে 14.5% যতক্ষণ না হবে ততক্ষণ অকার্যধার্য হয়ে যাবে। তাহলে এখানেও এটা নীল। এখন তারপরে আছে ভ্রমণ ভাতা। আমরা 10 নম্বরটা দিলাম ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতা, তো ভ্রমণ ভাতা লেখা আছে 15,000 টাকা। তাহলে তিনি ভ্রমণ ভাতা পাইছেন কত? 15,000 টাকা। তাহলে আমরা এখানে 15,000 টাকা লিখে দিলাম। এখানে লিখে দিব বাদ অকার্যধার্য, অকার্যধার্য। তো অকার্যধার্য লিখে দিয়ে আমরা ব্র্যাকেটে লিখে দিব প্রকৃত খরচ, প্রকৃত খরচ। আর ভ্রমণ ভাতা যদি খরচ হয়ে যায়, প্রকৃত খরচ যদি উল্লেখ করা না থাকে, তাহলে আমরা যদি সম্পূর্ণ অকার্যধার্য করে দিই, তাহলে সেটা লিখে দিব আমরা টিকাতে অথবা এখানে লিখে দিব সেটা সম্পূর্ণ প্রকৃত খরচ ধরা হয়েছে। আর যদি আয়ের ভিতরে দিই, তাহলে সেটা খরচ হয়নি, এটা লিখে দিব। তো আমরা আয়ের ভিতরে না দিয়ে সম্পূর্ণ অকার্যধার্য করে দিব। তাহলে আমাদের মোট আয় কত হচ্ছে? আমরা যোগ করলে কত পাবো? 5,60,400। 5,60,400। তাহলে এটা মোট যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে আয়। বিনিয়োগ খাতে সেটা হচ্ছে বেতন খাতে আয়। এখন বেতন খাতে আয়ের পরে আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে বিনিয়োগ ব্যয়।
তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে এবার নির্ণয় করব, কর দায় নির্ণয় করার আগে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে। বিনিয়োগ ভাতা বিবরণ টাকা টাকা। তো এখানে বিনিয়োগ ভাতা কোনগুলো, অতএব আমরা কোন কোন জায়গায় বিনিয়োগ করেছি সেই বিনিয়োগগুলো আমরা এখানে লিখব। প্রথমে জীবন বীমার প্রিমিয়াম লিখব, জীবন বীমার প্রিমিয়াম। তো তিনি জীবন বীমার প্রিমিয়াম দিয়েছেন কত হাজার টাকা? ৭০,০০০ টাকা। তাহলে আমরা এখানে ৭০,০০০ টাকা লিখলাম। তারপরে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার যদি ক্রয় করে সেটা বিনিয়োগ হিসাবে যুক্ত হবে। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, কোম্পানির শেয়ার ক্রয় তো তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় করেছে কত টাকা? ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা আমরা এখানে লিখলাম। তারপর যদি কোনো সমাজ কল্যাণ বা কল্যাণমূলক প্রতিষ্ঠানে জমা দেয়, টাকা দান করে, সেটাও এখানে আসবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সে টাকা জমা দিয়েছে, যেহেতু এটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, এই জন্য এই টাকাটা এখানে আসবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জমা। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জমা কত টাকা দিয়েছে? ২০,০০০ টাকা দিয়েছে, দান করেছে, অর্থাৎ এই ২০,০০০ টাকা এখানে লিখব। তারপরে সে ডিপিএস করছে, ডিপিএস এ জমা মানে ডিপোজিট পেনশন স্কিম। ডিপিএস হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিটে জমা সে ১,০০০ টাকা করে জমা দেয়, তাহলে ১২ মাসে কত হবে? ১২,০০০ টাকা। এই সে ইচ্ছা করলে অনেক টাকা জমা দিতে পারে না, সেক্ষেত্রে সরকার সর্বোচ্চ সীমা নির্ণয় করে দিয়েছে। তাহলে সর্বোচ্চ সীমা সে কত জমা দিতে পারবে? বার্ষিক ৬০,০০০ টাকা। বার্ষিক ৬০,০০০ টাকা। এবার যেটি কম, এখন সে ডিপিএস এ প্রতি মাসে ১,০০০ টাকা করে হিসাবে ১২,০০০ টাকা জমা দিয়েছে, কিন্তু সরকার বলছে ৬০,০০০ টাকার বেশি সে জমা দিতে পারবে না। তাহলে এখানে ৬০,০০০ টাকা পর্যন্ত যায়নি। যদি ৬০,০০০ টাকা বেশি হইতো, যদি ৭০,০০০ টাকা হইতো, তাহলে আমরা এখানে ৬০,০০০ লিখতাম। কিন্তু এখানে আছে ১২,০০০, মানে ৬০,০০০ এর কম, তাহলে আমরা এটা ১২,০০০ লিখব। এখন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান, এইটাও এখানে আসবে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। নিয়োগকর্তার দান। আমরা যখন বেতন খাতা আয় নির্ণয় করব, তাহলে মোট আয়ের ভিতরে শুধুমাত্র অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কার দান যাবে? কর্মী নিয়োগকর্তার দান যাবে। আর যখন বিনিয়োগ ভাতা নির্ণয় করব, তখন দুইজনেরই দান যাবে। তাহলে আমাদের মূল বেতনের কত পার্সেন্ট? 10%। কত ছিল? ৩,৬০,০০০ ছিল, তাহলে ৩,৬০,০০০ এর 10% কত হয়েছিল? ৩৬,০০০ টাকা হয়েছিল। কিন্তু এখানে ৩৬,০০০ টাকা ডাবল হবে, কারণ এখানে নিয়োগকর্তা ও কর্মীর দান হবে। তাহলে আমরা কত? ৭২,০০০ টাকা পাচ্ছি। ৩৬ দোকানে ৭২,০০০। তারপরে তিনি যৌথ বীমা স্কিমে জমা দিয়েছিলেন।
যৌথ বীমা স্কিমে যৌথ বীমা স্কিমে প্রদান এইটুকু আয়ের সাথে কি এইটুকু হচ্ছে বিনিয়োগ ভাতা হিসেবে গণ্য হবে। প্রতি মাসে কত টাকা করে দিতেন? 500 টাকা। তাহলে 5 বারং 60 অর্থাৎ 6000 টাকা। তাহলে এইটাই আমরা হচ্ছে পাবো প্রকৃত বিনিয়োগ। তাহলে প্রকৃত বিনিয়োগ আমরা কত পাচ্ছি? এগুলো সব যদি যোগ করি তাহলে 2,80,000 টাকা পাবো। তাহলে আমরা প্রকৃত বিনিয়োগ পাইছি 2,80,000 টাকা। এখানে আবার সরকার সর্বোচ্চ সীমা উল্লেখ করে দিয়েছে, সে কতটুকু বিনিয়োগ করতে পারবে, সর্বোচ্চ সীমা। তাহলে সর্বোচ্চ সীমা সে কতটুকু করতে পারবে? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ব্যতীত, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ব্যতীত তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ব্যতীত 30% পর্যন্ত সে বিনিয়োগ করতে পারবে। তাহলে আমাদের মোট আয় ওখানে হয়েছিল হচ্ছে 5,60,000 টাকা। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দাম কত আছে? 36,000 টাকা আছে। এটা বাদ দিলে আমরা পাবো, যা পাবো তার উপরে 30% পর্যন্ত আমরা বিনিয়োগ করতে পারবো। তাহলে ওইটার উপরে 30% করলে 1,57,320 টাকা পাবো। 1,57,320 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ সীমা বা 1.5 কোটি টাকা, যেটি কম। এখন কোনটা কম? আমার এখানে 2,80,000 টাকা হয়েছে, আর সর্বোচ্চ সীমা আমি পাইছি কত? মোট আয়ের অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দাম ব্যতীত 30%। তাহলে এখানে 30% পাচ্ছে 1,57,320 টাকা। সে সর্বোচ্চ 1,57,320 টাকা পর্যন্ত কি করতে পারবে? বিনিয়োগ করতে পারবে। কিন্তু সে বিনিয়োগ করেছে কত? 2,80,000। তাহলে আমরা এর ভিতরে কম কোনটা পাচ্ছি? 1,57,000 পাচ্ছি। এই জন্য এটাই হচ্ছে অনুমোদিত বিনিয়োগ লিখবো। অতএব অনুমোদিত বিনিয়োগ, বিনিয়োগ। তাহলে অনুমোদিত বিনিয়োগ আমরা কত লিখবো? 1,57,320 টাকা। তাহলে আমরা বিনিয়োগ ব্যয় দেব ওইটার উপরে 25%। এবার আমরা কর্তা নির্ণয় করব। এটা ফিল আপ করে দিলাম। এই জিনিসটা আবার বলছি, এই যে সে মোট বিনিয়োগ করেছে 2,80,000 টাকা, কিন্তু সরকার বলছে সর্বোচ্চ সে বিনিয়োগ করতে পারবে তার মোট আয়ের 30%। অতএব সে যে আয় করেছে সেই আয় থেকে কর্মীর দান ব্যতীত মোট আয়ের 30%, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান ব্যতীত মোট আয়ের 30%। তাহলে এখানে মোট আয়ের 30% কত? এটা কম হয়ে গেছে, এই জন্য এটা আমরা এখানে বসাই দেব। এবার আমরা কর দায় নির্ণয় করব। কর দায় বিবরণ, করের হার আর টাকা। এখন যদি 2020-21 ধরে আমরা 2020-21 অর্থ বছর অনুযায়ী প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত, মোটটা আমরা যে আয় নির্ণয় করলাম প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত
0%। প্রথম 3 লক্ষ টাকার উপরে কোনো কর ধার্য করা যাবে না, অতএব 0%। পরবর্তী 1 লাখ টাকা। এখন আমার মোট আয় হয়েছিল কত সেটা দেখি। আমার মোট আয় হয়েছিল হচ্ছে 5,60,400। তাহলে তার পরবর্তী 3 লাখ আমার চলে গেল, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 5%। যদি 5% হয় তাহলে আমরা 5,000 টাকা পাচ্ছি। এবং তার পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত, এখন তার পরবর্তী 3 লাখ হচ্ছে না, তাহলে আমরা কি লিখবো? অবশিষ্ট টাকার উপর, অবশিষ্ট টাকার উপর। অতএব অবশিষ্ট কত থাকে? তাহলে আমাদের 4 লাখ চলে গেল, তাহলে 5,40,000 তো, তাহলে আমাদের থাকছে 1,60,400, 1,60,400। এটার উপরে কত পার্সেন্ট নিব? অবশিষ্টটার উপরে 10%। তাহলে আমরা কত পাবো? 1,604,000। তাহলে পাবো হচ্ছে 16,040 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের আয়, তাহলে শেষ হয়ে গেল। প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত অকার ধার্য, পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, তারপর পরবর্তী 3 লাখ টাকার উপর 10%, তারপর পরবর্তী 4 লাখ টাকার উপর 15%, তারপর পরবর্তী 5 লাখ টাকার উপরে 20%, তারপর অবশিষ্ট টাকার উপরে আমরা 40% লিখব। অতএব কর দায় বাদ কর রেয়া, তাহলে আমরা এই দুইটা যদি যোগ করে 5 হলো 21,040 বাদ কর রেয়াত। কর রেয়াত কিভাবে হয়? কর রেয়াত ওই যে আমরা যে বিনিয়োগ ভাতা নির্ণয় করলাম, বিনিয়োগ ভাতার উপরে 15% কর রেয়াত করব। তাহলে বিনিয়োগ ভাতা ছিল 1,57,320 গুণ 15%। এই 15% যেটা হয় সেটা এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমার 15% কত হবে? 23,598। এটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে নিট কর দায়। নিট কর দায়। তাহলে আমার উপরে হয়েছিল 21,400। আর যেহেতু এটা তাহলে এই যে বিনিয়োগ ভাতা অতিক্রম করেনি, তাহলে নিট কর দায় কি? 0। আমরা 0 লিখবো না, যেহেতু নিট কর দায় আমার নিচেরটাই বিনিয়োগ ভাতায় বেশি হচ্ছে, এই জন্য আমরা নিট কর দায় কি লিখবো? যদি সে পৌর স্থানে হয় তাহলে বা সিটি কর্পোরেশনের ভিতরে থাকে বা অন্যান্য জায়গায় থাকে, তাহলে সর্বনিম্ন কর আমরা 3,000 লিখে দিব। সর্বনিম্ন কর 3,000 টাকা। আর যদি ঢাকা সিটির ভিতরে হয় তাহলে সর্বনিম্ন কর হবে 5,000 টাকা।